বাংলায় কি মহারাষ্ট্র মডেল, শিবসেনা, এনসিপির মতো আড়াআড়ি ভাঙবে তৃণমূল, এই সব নিয়ে আমরা আছি। আমি কৌশিকের কাছে একবার জানতে চাইবো, নিউজ রুমে রয়েছেন কৌশিক। আজকে সিপিআইএম বা বামেরা রেজিমেন্টেড, আজকে বিজেপি রেজিমেন্টেড পার্টি, তৃণমূলের কি এটাই ভবিতব্য ছিল? কোনো কি সাংগঠনিক দল ছিল? দেখো, সাংগঠনিক দল বলতে যেটা সাধারণ অনেকেই মনে করেন যে বামপন্থীদের একটা আদর্শ রয়েছে, যে কোনো ঘটনা, সেটা অর্থনীতি হোক, রাষ্ট্রনীতি হোক, বিদেশ নীতি হোক, সব কিছুতে সিপিএম বা বামেদের একটা আদর্শ রয়েছে, তারা এই পথে হাঁটে। সেটা তারা নানা জায়গায় যে কোনো আলোচনা সভাতেও তারা বলে থাকেন এবং দল সেই লাইনই মেনটেন করে। একই রকমভাবে বিজেপিরও রয়েছে। কিন্তু তৃণমূলের মতো বিভিন্ন আঞ্চলিক দলের ক্ষেত্রে এই প্রশ্নটাই বারবার উঠেছে যে তাদের উত্থান হয় হয়তো একটা কোনো আন্দোলন থেকে, কোনো একটা প্রেক্ষাপট থেকে, কিন্তু তাদের আদর্শ ঠিক কী, এই প্রশ্নটা বারবার কিন্তু নানা জায়গাতেই উঠেছে, ঠিক যেভাবে উঠেছে তৃণমূলের ক্ষেত্রে। এবং গত কয়েক বছরে তৃণমূলের নানা কাজকর্ম যেভাবে প্রশ্নের মুখে পড়েছে এবং যেভাবে দুর্নীতির অভিযোগ একটা পাহাড়ের আকার নিয়েছে, ফলে সেইখানে সংগঠন তো অনেক দূরের কথা, তৃণমূলের দলীয় সংগঠন, কারণ অনেকেরই অভিযোগ সংগঠনের দরকারটা কি, তৃণমূল তো ভোটই করতে দেয় না, তো বিরোধীরা যদি ভোটই না দিতে পারে আবার তার জন্য সংগঠন তো তাহলে লাগে খালি যাতে ভোট না করে ভোটে যেতে যায়, এই অভিযোগও তৃণমূলকে শুনতে হয়েছে। ফলে তৃণমূলের আদর্শ নিয়ে তো প্রশ্ন করা অনেক দূরের ব্যাপার, তৃণমূল কেন ভোট করতে দেয় না এটাই অনেকের প্রশ্ন ছিল। ফলে অনেকেই মনে করছেন এইরকমভাবে হয়তো বেশি দিন হয়তো এরকমভাবে মানুষের কণ্ঠরোধ করে বা যেই সব অভিযোগগুলো উঠে আসছে একের পর এক দুর্নীতি, এইভাবে চলাটা খুব কঠিন ছিল, তাতে সংগঠন থাকুক বা না থাকুক। বেশ, ভবিতব্য এটাই ছিল আসলে রুমেলা। হ্যাঁ, দেখো অয়ন, আমরা যদি এর আগেও দেখি, বারবার আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে তাকে দেখে ভোট দেবেন, তিনি একটাই 294 আসনে তিনিই প্রার্থী, তিনি এই কথাগুলো বলেছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন নেতারা যে সময় ভোট বঙ্গে প্রচার করেছেন তখন তারা বলেছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দিতে। অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া কেউ জিততে পারবে না, খুব স্বাভাবিকভাবেই সেখানে সংগঠন তো প্রশ্নের মুখে পড়বে। আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করলেন এবং সেখানে যে কথা সহকর্মী আবির বলছিল যে 18 জুন, 18 জুনের আগে অনেক কিছুই হবে, কি হতে পারে, কোন দিকে ইঙ্গিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটু জানার চেষ্টা করি আবির। আরো একবার চলে যাব আবির, বোধহয় শুনতে পাইনি। আবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভে এই 18 জুন মেনশন করা, অনেক কিছুই হতে পারে, অনেকেই অনেক কিছু জল্পনা উস্কে দিচ্ছে। আর যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা ডেট বলছেন, উস্কে দিচ্ছেন জল্পনা, সেটা কতটা ইঙ্গিতপূর্ণ? দেখো, একটা তারিখ, যেহেতু 18 জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে এবং সেই বিধানসভার অধিবেশনে যদি দেখা যায়, যেমন আজকে এই ধরনের বৈঠকটি এখানে হচ্ছে, সেই ধরনের বৈঠকে ধরে নিলাম যে ঋতব্রত এবং সন্দীপন তারা তাদের যে পর্যাপ্ত সংখ্যক বিধায়কের সমর্থন তারা জোগাড় করে নিল, তারা 2 জন রয়েছেন, আরও 51 জনের সমর্থন জোগাড় করে নিলেন, 53 জন হলো। তারপরেও তাদেরকে বিধানসভার অধ্যক্ষের সামনে তাদেরকে ফ্লোর টেস্টে তাদের সংখ্যাকে প্রমাণ দিতে হবে যে 53 জন বা 52 জন তাদের সঙ্গে রয়েছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে 18 জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে 6 তারিখ 19 তারিখ বৈঠকে কারা অনুপস্থিত থাকলেন, এবং গতকালকে তো বৈঠকে একদম হাতে গোনা দেখতে পাওয়া গিয়েছিল যে 19 জন ছিলেন, পরে বৈঠক শেষ হয়ে যাওয়ার পর একজন যান, যদিও বৈঠকটি হয়নি, 20 জন হন। একজন তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি জেলে রয়েছেন। তো 59 জন কোথায় গেল তারা? সেই 59 জনের মধ্যে অনেকেই তো কাছাকাছি এলাকা, তারা চলে আসতেই পারতেন, অনেকে নয় উত্তরের রয়েছেন, একটু দূরবর্তী জায়গায় রয়েছেন। ফলে তারাও যে ইতিমধ্যে যে যোগাযোগ করছেন না অন্য কোথাও, বা তারাও যে বিকল্প কিছু ভাবছেন না, সেটা বলার মতো কোনো জায়গাতে আসেনি। ফলে তৃণমূল কংগ্রেসের অন্দরেই এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খেতে শুরু করেছে যে এত বিধায়কের লাগাতার অনুপস্থিতির কারণটা কি? তাহলে কি তারাও কোনো বদল চাইছেন, যে কারণে তারা ঋতব্রত সন্দীপনদের সঙ্গে যোগাযোগ করার কাজ শুরু করে দিয়েছেন? ফলে সরাসরি তারা দুজন যোগাযোগের বিষয়টিকে যেমন স্বীকারও করেননি, আবার যোগাযোগের বিষয়টাকে এড়িয়েও যাননি। ফলে যে মহারাষ্ট্র মডেলের কথা বলা হচ্ছিল, বাংলাতেও এই ধরনের কোনো কিছু যে আগামী দিনে হবে না এমন নিশ্চয়তা কেউই দিতে পারছে না।
ফলে সেই একটা ভাবনা অবশ্যই তৃণমূল কংগ্রেসের মধ্যেও কাজ করছে, সেই কারণেই বোধহয় এই তারিখগুলোর কথা বারবার ধরে উল্লেখিত হচ্ছে। রুমেলা, আসলে বিষয়টা হচ্ছে যে এই যে এতজন অনুপস্থিত, এই অনুপস্থিতির কারণে তৃণমূল যথেষ্ট চাপে। এবং আজকে কুণাল ঘোষ বললেন যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেননি কেন? ঋতব্রত পরিষ্কার বলে দিয়েছেন। ঋতব্রত তার আগে পরিষ্কার বলেছেন, বারবার অভিযোগ করেছেন যে দলের মধ্যে দিয়ে কোনো লাভ হতো না, দলের মধ্যে অভিযোগ করে কোনো লাভ হতো না, সে দুর্নীতি নিয়ে হোক বা এই সই চুরি নিয়ে হোক। সুতরাং ঋতব্রতর যুক্তি আছে, ঋতব্রত আগেই যুক্তি দিয়ে রেখেছেন। এখন দেখার যে সত্যি সত্যি রুমেলা এই তৃণমূল দলটা রাখতে পারেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়। রুমেলা, একদমই দল এবং প্রতীক কি দুই হারাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে নিয়ে আমরা আলোচনা করলাম যে মহারাষ্ট্র মডেল, সেই মহারাষ্ট্র মডেল কি এবারে বাংলায়? কারণ এতজন বিধায়ক যারা বেসুরো গাইছেন, সেই সংখ্যাটাই ম্যাক্সিমাম। যে বৈঠকগুলো আমরা দেখেছি রিসেন্ট পাস্টে 6 তারিখ, 19 তারিখ এবং গতকাল, সেই বৈঠকে হাতে গোনা কজন। তাহলে তাদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, এই বেসুরো তৃণমূল বিধায়কদের কাছে কি তারাই মাসিহা হবেন? আর একটা নতুন দল, নতুন তৃণমূল কি তৈরি হবে? জল্পনা উস্কে রাখছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদি শোনানো সম্ভব হয় ঋতব্রত ঠিক কি বলেছেন আরো একবার। দল বহিষ্কার করলো আপনাকে, একটা চিঠিও প্রকাশ করা হয়েছে। এই তো এইমাত্র জানলাম দল। আর আই লিভ ফর এ ডে আবির, কালকে কি হবে আমি বলতে পারবো না। আই লিভ ফর দিস ডে অনলি। কালকে আমি বেঁচে থাকবো কিনা তার গ্যারেন্টি আছে? আর এখন এসব মুখ খোলার পর, মানে যদিও এখন একটা ভরসা হচ্ছে জনগণ বাঁচাবে, জনগণ বাঁচাবে এই ভরসা আছে,